হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। শীতের সেই সকালটার কথা এখনো মনে আছে আমার। কুয়াশার ভিতর শহরের গলিগুলো যেন অচেনা লাগছিল, আর আমার বুকের ভিতর কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল ঘুরছিল। গরম চাদরটা ভালো করে জড়িয়ে কিশোরীর বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আজ আমরা যাচ্ছি গুরুজির কাছে, তারানাথ তান্ত্রিকের কাছে। আবার কিশোরীর বাড়ি পৌঁছে গিয়ে দেখি সে বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, মুখে সেই চিরচেনা হাসি, হাতে ছোট্ট একটা ঝোলা। জানি গুরুজির জন্য কিছু না কিছু এনেছে ও। আমি গেট প্রতি সে বলল, তুমি তো সবসময় দেরি করো বিভূতি, গুরুজি হয়তো রাগ করবেন। আমি হেসে বললাম, রাগ করলে ভালোই হবে, তবু গল্প তো শুনতে পাবো। তুমি তো বলেছিলে আজ গুরুজি নাকি বিশেষ একটা অভিজ্ঞতার কথা বলবেন। ওর চোখে কেমন যেন একটা রহস্যের ঝিলিক খেলল। হ্যাঁ, তবে গুরুজি নিজে থেকে বলেননি, চারই বলেছে। চারির নাম শুনে মনে পড়ে গেল, গুরুজির মেয়ে, শান্ত স্বভাবের, কিন্তু তার চোখে সবসময় যেন অদ্ভুত এক গভীরতা থাকে। আমরা দুজনে রওনা দিলাম মর্টলেনের দিকে। পথে হাঁটতে হাঁটতে শীতের ভারের গন্ধ, কুয়াশার ভেজা গাছপালার গন্ধ, আর কোথাও কোথাও ধূপের হালকা গন্ধ মিশে যাচ্ছিল। কিশোরী হঠাৎ পকেট থেকে কিছু বের করে বলল, পাশিংশ নেবে? আজ গুরুজির বাড়ি যাচ্ছি তো, সিগারেটের ধোঁয়াটা পথে বেশ লাগবে। আমি একটাই আগুন ধরিয়ে ধোয়ার ভিতর শহরটাকে দেখতে লাগলাম। কুয়াশার আড়াল থেকে মাঝে মাঝে ভেসে আসছিল রিক্সার ঘন্টা, দূরে চায়ের দোকানের কোলাহল, আর ভেজা মাটির মিষ্টি গন্ধ। আমাদের গল্প চলতেই থাকলো, গুরুজির পুরনো কাহিনীর টুকরো, আমরা যেসব অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়েছি, আর এমন অনেক কথা যা আমরা কেবল গুরুজির সামনেই বলতে পারি। হাঁটতে হাঁটতে আমরা চপের দোকানের সামনে এসে থামলাম। সেই দোকান যেখানকার চপ গুরুজির ভীষণ প্রিয়। চপ ভাজার তেলে মশলার গন্ধ এমনভাবে ভেসে এলো যে মনে হচ্ছিল পুরো শীতের সকালটাই যেন তেলের কড়াইয়ে নেচে বেড়াচ্ছে। দোকানি আমাদের দিকে হাসলো। দুটো প্যাক করে দিচ্ছি তো। আমি হেসে মাথা নেড়ে বললাম, গুরুজির জন্য ভালো করে ভেজো। আমরা হাঁটতে থাকলাম, আর কুয়াশার ভেতর মর্টলেনের পথ যেন ধীরে ধীরে খুলে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেমন গুরুজির গল্পের রহস্য ধীরে ধীরে খুলে যায়। চপের গরম কাগজের প্যাকেট হাতে আমরা মর্টলেনের দিকে এগোতে লাগলাম। কুয়াশা তখন আরো ঘন হয়ে গেছে, রাস্তায় লোকজন কম, শুধু মাঝে মাঝে কারো পায়ের শব্দ, আবার মিলিয়ে যাচ্ছে দূরে। আমাদের গল্প চলছিল, কেমন করে গুরুজি হঠাৎ করে কথা থামিয়ে জানলার বাইরে তাকান, অথবা সেই দিন তিনি বলেছিলেন মানুষের চোখে যা ধরা পড়ে তার বাইরেও অনেক কিছু আছে,
আমি তখন মজা করে কিশোরীকে বললাম, তুমি তো খুব সাহসী, গুরুজির অর্ধেক গল্প শুনে আমি তো ঘুমাতে পারি না। কিশোরী হেসে বলল, গল্প নয় বিভূতি, ওগুলো সত্যি ঘটনা, গুরুজি বানিয়ে বলেন না। এই কথা হঠাৎ বাতাসে ভারী হয়ে ঝুলে রইল। আমরা একটা সরু গলির মুখে পৌঁছেছি, যা মটলেনের দিকেই যায়। গলিটা এমনিতেই অন্ধকার সদৃশ, তার উপর আজ কুয়াশা যেন আরো মেঘ ডেকে এনেছে। হঠাৎ এই কিশোরী থেমে গেল। শোনো, শুনতে পাচ্ছ? আমি কান পাতলাম। দূরে কোথাও যেন কাঠি বা ধাতুর টুকটুক শব্দ, ছন্দময় নয়, এলোমেলো, কিন্তু বারবার আসছে। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে কিছু পেটাচ্ছে, হয়তো লোহার গেট, হয়তো পুরনো কড়াই, অথবা চলো না, এই কিশোরী ফিস করে বলল। আমরা একটু তাড়াহুড়ো করে গলি পার হয়ে লাগলাম, কিন্তু কৌতূহল আমার মাথা ছাড়ল না। গলির মাঝামাঝি এসে দেখি এক কোণে একটা পুরনো অর্ধভাঙা বাড়ি, বারান্দার খিলান ভাঙা, দেয়ালে শ্যাওলা, খোলা দরজার ফাঁক দিয়ে অন্ধকার ভিতরটা দেখা যাচ্ছে। আর সেই অদ্ভুত ঠুকঠুক শব্দ ওখান থেকে আসছে। আমি থেমে তাকালাম। কিশোরী আমার হাত টেনে বলল, এখন না, গুরুজির কাছে পৌঁছে জিজ্ঞাসা করব। আমরা আবার হাঁটতে শুরু করতে এই শব্দটা থেমে গেল। হঠাৎ মনে হলো ভেতর থেকে যেন কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে। এই শীতের হাওয়াটা হাড়ের মধ্যে কেটে ঢুকলো। আমরা দ্রুত গলি পার হয়ে রোধহীন রাস্তায় বেরিয়ে এলাম। এই দূরে মটলেনের মোড় দেখা যাচ্ছে, আর সেই মোড়ের ওপারেই গুরুজির বাড়ি। মটলেনের মোড়ে এসে আমরা থামলাম। গলির শেষ থেকে গুরুজির বাড়িটা দেখা যাচ্ছে। পুরনো দোতলা, বাইরের রং অনেক আগেই খসে গেছে। কুয়াশার ধোয়াটে চাদরে মোড়া, যেন অন্য এক জগতে দাঁড়িয়ে আছে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকিয়ে নিঃশব্দে এগোলাম। দরজার কাছে এসে ঠকঠক করে কড়া নাড়তেই ভিতর থেকে ধীরে ধীরে খটখট শব্দ। তারপর কপাটের ফাঁক খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে চারি, গুরুজির মেয়ে। তার চোখে অদ্ভুত শান্তি, মুখে হালকা হাসি, যেন আমাদের আসার আগেই জানতো। চুপ করে একটু সময় আমাদের দিকে তাকিয়ে থেকে সে বলল, এসো, গুরুজি অপেক্ষা করছেন। আমরা ভেতরে পা রাখতেই এক ধরনের ভারী গন্ধ নাকে এলো। পুরনো কাঠ, ধূপের ধোঁয়া, আর কোথাও লুকিয়ে থাকা গরম তেলের চপের গন্ধ, যেটা আমার হাতে ধরা প্যাকেটের ভিতর থেকে আসছে। শাড়ির পায়ের শব্দ নরম, কিন্তু কাঠের মেঝে তাতে একটু কর্কশ আওয়াজ তুলছে। দীর্ঘ করিডর পেরিয়ে আমরা গুরুজির ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা, ভিতরে ম্লান আলো, জানলার পর্দা আধা টানা, আর আলোর কুয়াশায় ভাসছে ধূপের ধোঁয়া। ছাড়ির ইঙ্গিতে আমরা ভিতরে ঢুকলাম। গুরুজি অর্থাৎ ধারণাতান্ত্রিক কাঠের চেয়ারটায় বসে আছেন। লাল বসন, কপালে সাদা তিলক, চোখে গভীর দৃষ্টি, যা প্রথমেই মনে করিয়ে দেয় তিনি শুধু মানুষ নন, আরেক জগতেরও প্রতীক। আমাদের দেখে তিনি মৃদু হেসে বললেন, বাহ, সময় মতো এসেছো। আজ তোমাদের
এমন এক গল্প শোনাবো যেটা শোনার পর হয়তো আজ রাতে আর ঘুম আসবে না। হ্যাঁ, আমি কিশোরের দিকে তাকালাম। তার ঠোঁটে হাসি, কিন্তু চোখে অদ্ভুত উজ্জ্বলতা। গুরুজি ধীরে ধীরে হাত বাড়িয়ে চপের প্যাকেটটা নিলেন এবং প্রথম কামড় দেওয়ার আগেই সেই গুলির অদ্ভুত ঠুকঠুক শব্দটা আবার মনে পড়ল আমার। গুরুজি চপের শেষ টুকরোটা খেয়ে হাত মুছলেন। তারপর ধীরে ধীরে কাঠের হেলান চেয়ারে হেলান দিয়ে বসলেন। ঘরের ধূপের ধোঁয়া যেন তার মুখের চারপাশে অদ্ভুত নকশা আঁকছে। আমাদের দিকে তাকিয়ে তিনি মৃদু স্বরে বললেন, তোমরা জানো বিভূতি, এই পৃথিবীটা যেমন ঠিক তেমন নয়। যতটা চোখে দেখা যায় তার চেয়ে অনেক বেশি জিনিস এখানে লুকিয়ে আছে। আমি কিশোরের দিকে তাকালাম। তার চোখে সেই চিরচেনা জিজ্ঞাসু দৃষ্টি, যা গুরুজির প্রতিটা কথা গিলে নিতে চায়। গুরুজি আবার বললেন, আজ তোমাদের শোনাবো বহু বছর আগের কথা। তখন আমি এক জায়গায় তন্ত্র সাধনায় গিয়েছিলাম। সেখানে এক জীবিত আর মৃতের মাঝের পর্দাটা প্রায় উঠে যেত। এই বলে তিনি হঠাৎ থেমে গেলেন। জানলার বাইরে থেকে ভেসে এলো কুকুরের দীর্ঘ হাহাকার মাখা ডাক। ধূপের গন্ধ যেন আরো ভারী হয়ে উঠল। গুরুজি চোখ বন্ধ করে যেন অতীতের ভিতরে ঢুকে পড়লেন। তার ঠোঁটের কোণে হালকা হাসি, যেন তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আমরা কেউ দেখতে পাচ্ছি না। সে রাতে তিনি ফিস ফিস করে বললেন, চাঁদ ছিল প্রায় পূর্ণ, আর আমি একা ছিলাম শ্মশানের মাঝখানে। আমার বুকের ভিতর কেমন যেন চাপা ধাক্কা লাগলো। কিশোরী সামান্য সোজা হয়ে বসলো। ঘরটা যেন আরো নিঃশব্দ হয়ে গেল। শুধু গুরুজির গলার শব্দ কানে বাজতে লাগলো। একটা শব্দও যেন ফেলে না দিই। গুরুজির কণ্ঠস্বর তখনও ধীর, যেন প্রতিটা শব্দ মাপা। সে রাতে বিভূতি গরম কমে এসে হালকা শীত পড়েছে। আকাশে প্রায় পূর্ণিমা, কিন্তু মেঘে ঢাকা ঢাকা। ছাদের আলো যেমন আসে, তেমনি আবার লুকিয়ে যায়। আমি কিশোরী দুজনেই নিঃশ্বাস আটকে শুনছি। গুরুজির চোখে তখন কোনো আলো নেই, শুধু অতীতের ছায়া। আমি পৌঁছলাম সেই শ্মশানের ধারে। দূরে নদীর ধারা ক্ষীণ গুঞ্জন তুলছে। চারপাশে পোড়া কাঠের গন্ধ আর সিক্ত মাটির গন্ধ মিশে আছে। এমন একটা গন্ধ যা কেবল মৃত্যুর আশেপাশেই পাওয়া যায়। এই কথা বলার সময় গুরুজির গলা আরো নিচু হয়ে এলো। মাঝে মধ্যে বাতাসে শোনা যাচ্ছিল কাঠ ফাটার শব্দ। জানি সেটা কোনো চিতা নয়, ওগুলো যেন আসে কোথা থেকে, কারা যেন লুকিয়ে আছে অদৃশ্য হয়ে। আমি তান্ত্রিকী বসন পড়েছিলাম, গা ভরা লাল কাপড়, কপালে সাদা তিলক। হাতে ছিল আমার চামর, সাধানোর জন্যে বিশেষ প্রস্তুতি। কিশোরী ফিস ফিস করে বলল, আপনি ভয় পাননি গুরুজি? গুরুজির ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল। তান্ত্রিক ভয় পেলে সাধনা হয় না কিশোরী, বরং ভয়ই দরজা খোলে। যেদিন ভয় হারিয়ে যাবে সেদিনই তুমি
সত্যের ঝলক দেখবে। ঘরের বাইরে হঠাৎ একটা পেঁচা ডাকলো। আমি চমকে উঠলাম। কিশোরীও হালকা কেঁপে উঠল। গুরুজি থেমে গেলেন, যেন ডাকটা তিনিও শুনেছেন। সেই রাতে শুরু হয়েছিল আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। গুরুজি হঠাৎ চুপ করে গেলেন। আমরা দুজন, আমি আর কিশোরী, নিঃশ্বাস আটকে অপেক্ষা করছি। ঘরের কেরোসিন বাতির আলোয় গুরুজির মুখের ছায়াগুলো আরো গাঢ় হয়ে উঠল। শ্মশানের ভেতর ঢুকে আমি মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওম খেম খেম কালিকাম। প্রতিটি শব্দ যেন বাতাস কেটে এগিয়ে যাচ্ছিল। ছাদ তখন আড়াল থেকে বেরিয়ে এসে মরা নদীর বুকে রূপলি রেখা ফেলেছে। তিনি এক মুহূর্ত থামলেন, যেন সেই দৃশ্য নিজের চোখের সামনে আবার দেখতে পাচ্ছেন। চারপাশে কেউ নেই, অথচ পায়ের ধ্বনি শুনতে পাচ্ছিলাম। মাটিতে শুকনো পাতার মচমচে শব্দ, যেন কেউ আমার পিছনে হেঁটে আসছে, ধীরে, খুব ধীরে। অনিচ্ছা সত্ত্বেও আমার গলা শুকিয়ে গেল। আপনি কি পিছনে তাকালেন গুরুজি? গুরুজি ধীরে মাথা নাড়লেন। না বিভূতি, সাধকের নিয়ম, যতক্ষণ মন্ত্র চলছে পেছনে তাকাতে নেই। তবু বুঝতে পারছিলাম সেটা মানুষের পদধ্বনি নয়। ওখানে পায়ের বদলে হয়তো হাড়ের খটখট শব্দ হওয়া উচিত ছিল। কিশোরী সরে এসে আমার পাশে বেঁকে এসে বসলো, যেন নিরাপদ থাকতে চায়। মন্ত্র শেষ হতে হঠাৎ এক দমকা হাওয়া এলো। ছাদের আলো মনে হলো নিভে গেল মেঘে ডেকে। তখনই গলার কাছে ঠান্ডা বাতাস লাগলো, যেন কেউ ফিস ফিস করে কিছু বলল, কিন্তু শব্দটা বোঝা গেল না। আমি বললাম, তারপর গুরুজির গলা খুব নিচু হয়ে গেল। তারপর আমি প্রথম ছায়াটাকে দেখতে পেলাম। গুরুজির চোখে সেই মুহূর্তের ঝিলিক আজও চোখে ভাসে। তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, চাঁদ তখনও মেঘে ঢাকা। আমার সামনে শ্মশানের পুরনো বটগাছের ছায়া দাঁড়িয়ে আছে, এক অবয়ব। দূর থেকে দেখলে মানুষের মতো, কিন্তু না, ওটা মানুষ না। আমরা দুজন একসাথে নিঃশ্বাস আটকে ফেললাম। শুকনো কুচকানো চামড়া হাড়ের ওপর টান টান হয়ে আছে। দুই চোখ যেন দপদপ করে জ্বলছে, লাল, কিন্তু জীবন্ত চোখ নয়, বরং অঙ্গারের মতো। ওর শরীরের গড়নে যেন এক অদ্ভুত বাঁকা টান, যেন কোনো প্রাচীন কালে দগ্ধ হয়ে মাটিতে চাপা পড়েছিল, আজ হঠাৎ উঠে এসেছে। এই কিশোরী কেঁপে উঠল। আপনি ভয় পাননি গুরুজি?
গুরুজি হালকা হাসলেন। ভয়, সাধক ভয় পেলে চলবে না কিশোরী, কিন্তু স্বীকার করতেই হবে। বুকের ভেতর কেমন যেন শূন্য হয়ে গেছিল। তিনি আবার বলতে শুরু করলেন। ও দাঁড়িয়ে রইল, আমি মন্ত্রের জপ থামালাম না। তখনই বটগাছের ডাল থেকে একে একে আরো কয়েকটা ছায়া নেমে এলো। তারা চারপাশ ঘিরে ফেললো আমাকে। শুধু হাড়ের মতো হাতগুলো দেখছিলাম, যেন অন্ধকারের মধ্যে ওরা মাটির উপর নাচতে প্রস্তুত। আমাদের ঘরে তখন এমন নীরবতা যে সুদূর ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছিল। গুরুজির চোখ হাত খোলা, যেন তিনি এখনো সেই রাতের মধ্যেই আছেন। এবং ঠিক তখনই প্রথম কঙ্কালের পায়ে শব্দ শুনতে পেলাম, ঠক টক টক করে। গুরুজির কণ্ঠ গা ছমছমে হয়ে উঠল। টক 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 করে শব্দ, সে শব্দ ধীরে ধীরে বাড়ছিল। আমি চোখ ফেরাতে দেখলাম প্রথম কঙ্কাল তার হাড়ের আঙ্গুলগুলো আকাশের দিকে তুলেছে, যেন কোনো অজানা দেবতার কাছে প্রার্থনা করছে। চাঁদের আলো ঠিক তখনই মেঘ ফুঁড়ে বেরোলো, আর আমাদের সামনে ফুটে উঠল সেই শিউরে ওঠার মতো দৃশ্য। তাদের শরীরে এক ফোঁটাও মাংস নেই, শুধু সাদা হাড় আর ফাঁপা চোখের গর্ত। তবুও হাড়গুলো যেন জীবন্ত, মাঝে মাঝে তাতে নীলচে আলো ঝলসে উঠছে। এ কিশোরী অস্ফুটে বলল, গুরুজি, তখন আপনি কি একা ছিলেন? না কিশোরী, একা তো ছিলামই, কিন্তু সেই অশুভ শক্তি মনে হচ্ছিল একসাথে শতাধিক চোখে আমার দিকে তাকিয়ে আছে। শুরু হলো নাচ। প্রথমে ধীর বৃত্তে ঘুরছে তারা, হাড়ের শব্দে মিলছে মাটির শুষ্ক ঠক ঠক ধ্বনি। তারপর ক্রমে গতি বাড়ছে, মন্ত্রোচ্চারণের সাথে তাল মিলিয়ে কঙ্কালদের পদক্ষেপ ভয়ঙ্কর দ্রুত হয়ে উঠল। আমি জপ থামাইনি, কিন্তু প্রতিটি মন্ত্র যেন বাতাসে ভারী হয়ে গেছিল, যেন শ্মশানের ধুলো, আগুন আর ছাই মিশে আমার কাশ রুদ্ধ করে দিচ্ছে। গুরুজির কণ্ঠে থেমে গেল এক মুহূর্ত, তারপর ফিস ফিস করে বললেন, ওরা হঠাৎ নাচ থামিয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমাদের ঘরের আলো যেন আরো ম্লান হয়ে গেল। বাইরে হাওয়ার শব্দ বেড়ে উঠেছে, মনে হচ্ছিল সেই কঙ্কাল নাচ হয়তো এখানে এসে পৌঁছেছে। গুরুজির গলা আরো কর্কশ হয়ে উঠল। বেহুদে কঙ্কালরা যখন আমার দিকে তাকালো, তাদের ফাঁপা চোখের কোটর থেকে যেন
কুয়াশা বের হচ্ছিল। সে কুয়াশা মাটিতে গড়িয়ে এসে আমার পায়ের কাছে থামলো এবং ধীরে ধীরে আমার পায়ের গোড়ালিতে পিছিয়ে উঠতে লাগলো। আমি আর কিশোরীর গলা অবচেতনে শুকিয়ে যাচ্ছিল আমাদের। আমাদের মনে হচ্ছিল গুরুজির ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। তারপর সব কঙ্কাল একসাথে মাথা উঁচু করে এক অদ্ভুত সুরে গুনগুন শুরু করলো। সে সুর মানসিক গলা নয়, যেন অস্থি আর বাতাসের মিলনে জন্ম নেওয়া এক ভয়ানক শব্দ। হে কিশোরী আস্তে জিজ্ঞেস করলো, ওরা কি আপনার ক্ষতি করতে চাইছিল? গুরুজি হেসে উঠলেন, কিন্তু সে হাসি ঠান্ডা। ক্ষতি না, না, ওরা আমাকে ডাকছিল। আমার বুক কেঁপে উঠল। কোথায় ডাকছিল গুরুজি? মৃত লোকের এক ধারে, যেখানে জীবিতরা ভুলেও পা রাখে না। কিন্তু সে রাতে ওরা চেয়েছিল আমি তাদের সঙ্গ দিই চিরতরে। গুরুজির কথার সাথে সাথে বাইরে ঝড় যেন হঠাৎ তীব্র হয়ে উঠল। জানলার কপাট ঠক ঠক করতে লাগলো, আর আমি অনুভব করলাম আমরা হয়তো আর শুধু গল্প শুনছি না, কিছু একটা এই ঘরে ঢুকে পড়েছে। গুরুজির চোখের মণি যেন অতীতের গভীর অন্ধকারে ডুবে গেল। তিনি আস্তে কিন্তু দৃঢ় স্বরে বলতে শুরু করলেন, ওদের টান ছিল ভয়ঙ্কর। আমার মনে হচ্ছিল আমি আর নিজের শরীরে নেই, শুধু এক অদৃশ্য স্রোত আমাকে টেনে নিয়ে চলেছে মৃতদের জগতে। কথা বলার ফাঁকে তিনি আমাকে ধোঁয়া চাললেন। ধোঁয়া পাখি ঘরের কোণে গাঢ় হয়ে জমে উঠল, ঠিক যেমনটা আমি কল্পনা করছিলাম কঙ্কালদের কুয়াশা। আমি জানতাম বেহতে যদি একবার সীমানা পেরিয়ে যায় ফিরে আসা অসম্ভব। তখন মনে পড়ল গুরুদেবের শেখানো মন্ত্র, যা শুধু একবারই উচ্চারণ করার কথা। গুরুজি চোখ বুঝলেন, ঠোঁট নড়ল নিঃশব্দে। মনে হলো ঘরের বাতাস ভারী হয়ে গেল। ওম হিম ক্লিম মে হং স্বাহা, ওম হিম ক্লিম মে হং ফট স্বাহা। মন্ত্রের সঙ্গে সঙ্গে চারপাশের সব কঙ্কাল থেমে গেল। তাদের চোখের কোটরে যেন হালকা নীল আলো জ্বলে উঠল। তারপর তারা একে একে মাটিতে ভেঙে পড়ল, অস্থিগুলো ধুলো হয়ে উঠতে লাগলো। আমরা নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। কিশোরীর ঠোঁট শুকিয়ে গেছে, সে শুধু তাকিয়ে আছে গুরুজির দিকে। কিন্তু গুরুজি একটু থামলেন। ধুলো উড়ে যাওয়ার আগ মুহূর্তে একটা কঙ্কাল আমার কানে ফিস ফিস করে বলল, তোমার জন্য
বাইরে তখন বজ্রপাত হলো, আলো এক মুহূর্তের জন্য ঘর ভরিয়ে দিল। আর আমরা সবাই বুঝলাম গুরুজির জীবনে এই গল্প এখানে শেষ হয়নি। গুরুজি মুখে কঙ্কাল নাচের গল্প যত গভীরে ঢুকছে তত ওই ঘরটা যেন ভারী হয়ে উঠছে। অগ্নিকুণ্ডে আগুনের শিকার টুকটুক করে জ্বলছে, কিন্তু সেই উষ্ণতার মধ্যেও অদ্ভুত এক ঠান্ডা হাওয়া বইছে আমার মেরুদণ্ড বয়ে। হঠাৎ আমার মনে পড়ে গেল আজ সন্ধ্যের সেই গলির কথা, যখন কিশোরী আর আমি গুরুজির বাড়ি আসছিলাম। সরু অন্ধকার গলিটা পেরোবার সময় আমরা দুজনে স্পষ্ট শুনেছিলাম যেন ধাতব কিছু ঠক ঠক শব্দ, তারপর টেনে দেওয়া ভারী শিকলের ঘর্ষণ। আমরা তখন ভেবেছিলাম হয়তো কোনো পুরনো বাড়ির দরজা বন্ধ হচ্ছে, কিন্তু এখন গুরুজির কণ্ঠে কঙ্কাল নাচ শব্দটা শোনার পর মনে হচ্ছে ব্যাপারটা এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। আমি কিশোরীর দিকে তাকালাম, ওর চোখেও সেই গলির দৃশ্য ভাসছে। কিশোরী ধীরে ধীরে বলল, গুরুজি, এই আওয়াজটা আজ সন্ধ্যের গলিতে। গুরুজি মাথা তুললেন, তার গাঢ় চোখ দুটো এক মুহূর্ত আমাদের ভেদ করে গেল। ঠোঁটে হালকা হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক তীব্রতা। বুঝতে পারছিস বিভূতি, অনেক সময় পথে পূর্বাভাস পাওয়া যায়। যারা শোনে তারা খুব কমই বেঁচে থাকে গল্প বলার জন্য। আমার গলা শুকিয়ে এলো, কিশোরী হালকা কেঁপে উঠল। আমি কিছু বলার আগেই গুরুজি আবার চুপচাপ সামনে রাখা হুকোয় একটা টান দিলেন। ধোঁয়ার কুণ্ডলী ঘরের অন্ধকারে মিশে গেল। আর আমি শপথ করে বলতে পারি সেই ধোঁয়ার মধ্যে আমি মুহূর্তের জন্য দেখেছিলাম যেন হাড়ের তৈরি একটা হাত। গুরুজি ফুকো টান দিতে দিতে গভীর গলায় বলতে লাগলেন, সে রাতে আমি একা ছিলাম না, আমার সঙ্গে ছিল এক কালাচাঁদ, সাহসী ছেলে কিন্তু কিছুটা বেপরোয়া। আমরা দুজনে গিয়েছিলাম পুরনো শ্মশানের ধারে। সেখানে কেউ যাওয়ার নামও নেয় না। উদ্দেশ্য ছিল এক বিশেষ সাধনার জন্য কিছু প্রয়োজনীয় বস্তু আনা। গুরুজি এক মুহূর্ত থামলেন, ধোয়ার ভিতর যেন অনেক পুরনো স্মৃতি উকি দিচ্ছে। সেটা ছিল পৌষ সংক্রান্তির রাত। নদীর জল কুয়াশায় ঢাকা, চাঁদের আলোয় শ্মশানটা যেন মরে যাওয়া মানুষের ভিড়। নড়ে না, কথা বলে না, কিন্তু যেন সবই তাকিয়ে আছে। আমরা জায়গা ঠিক করেই দাঁড়ালাম। কালাচাঁদ কিছু মন্ত্র পাঠ করছিল, আর আমি পোর্টলের ভেতর থেকে কিছু বস্তু বের করছিলাম। হঠাৎ গুরুজির কণ্ঠ নিচু হয়ে এলো, যেন অদৃশ্য কোনো ঢাক বেজে উঠল দূরে, টুম টুম টুম, একই তালে। প্রথমে ভেবেছিলাম হয়তো কানে ভুল শুনছি, কিন্তু শব্দটা ক্রমশ কাছে আসছিল। তারপর তিনি হাত দিয়ে দেখালেন। হাড়ের তৈরি হাত, শিকল দিয়ে বাঁধা।
মাটির উপর ঠক ঠক করে পড়ছে আর তালে তালে নড়ছে। সেই সাথে এক ভয়ঙ্কর দৃশ্য, কঙ্কালগুলো বৃত্তাকারে দাঁড়িয়ে নাচছে, মাথায় কুলি, হাতে শিকল, আর চোখের কোটরগুলো যেন ঝুলছে। এই কিশোরীর চোখ ভয়ে বড় হয়ে গেছে, আমারও বুক ধরপড় করছে। গুরুজি থামলেন, তারপর ফিস ফিস করে বললেন, ওই তালে বাধা একবার ঢুকে গেলে বেরিয়ে আসা খুব কঠিন। অগ্নিকুণ্ডের শিখা হঠাৎ যেন লাফিয়ে উঠল, ঘরে একটা অদ্ভুত গন্ধ পড়ে গেল, মাটি, ধূপ আর পুরনো হাড়ের গন্ধ। গুরুজির কণ্ঠ যেন আরো গভীর হয়ে এলো। কালাচাঁদ প্রথমে মন্ত্র থামালো না, ও ভাবছিল হয়তো বাতাসের খেলা, কিন্তু ঢাকের তালে যখন চারদিক কেঁপে উঠল, তখন আমি বুঝলাম এই খেলা মানুষের নয়। শ্মশানের মাঝখানে ধোঁয়া জমে উঠেছিল, সেই ধোঁয়ার ভেতর থেকে একটা একটা করে কঙ্কাল বেরিয়ে আসছে, প্রত্যেকের গলায় হাড়ের মালা, হাতে মরচে ধরা শিকল, আর চোখের গর্তে যেন অদৃশ্য আগুন। তারা সবাই একসাথে তালে তালে নড়ছে, ঠুম ঠুম ঠুম। প্রথমে ধীর, তারপর তালে গতি বাড়তে লাগলো। শিকলের ঠক ঠক শব্দে আমার বুকের ভেতরটা জমে গেল। কালাচাঁদ আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, গুরুজি, এই নাচে মানুষ টেনে নেওয়া হয়, বেরোনো যায় না। আমি মন্ত্র পাঠ শুরু করলাম, কিন্তু কঙ্কালের চোখের শূন্য গর্ত যেন আমার মস্তিষ্কে ঢুকে যাচ্ছে। আমার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে, চারদিকের বাতাস ঠান্ডা হয়ে আসছে। শীতের ঠান্ডা নয়, যেন মৃত্যুর স্পর্শ। হঠাৎ এক কঙ্কাল বৃত্ত ভেঙে আমাদের দিকে এগিয়ে এলো, তার শিকল মাটিতে ঘষে বাজল। তারপর গুরুজির গলা থেমে গেল, ঘরে যেন নীরবতার ভার নেমে এলো। কেবল হুকোর কয়লার মৃদু শব্দ, আর আমাদের দমবন্ধ নিস্তব্ধতা। গুরুজির সেই হঠাৎ থেমে যাওয়া কথা যেন আমাদের শ্বাসকেও থামিয়ে দিল। আমি কিশোরীর দিকে তাকালাম, তার চোখ বিস্ফারিত, ঠোঁট শুকনো। গুরুজি ধীরে ধীরে বললেন, ও কঙ্কালটা আমার সামনে এসে দাঁড়ালো, মাথা নাড়লো ধীরে ধীরে, যেন আমায় চিনেছে, যেন অনেক দিন ধরে অপেক্ষা করছিল আমার জন্য। তার গলার হাড়ের ফাঁক দিয়ে হাওয়ার শো শো শব্দ বেরোচ্ছে। তারপর সে হঠাৎ আবার ডান হাতের উপর তার হাড়ের হাতটা রাখলো, আর
সঙ্গে সঙ্গে এক প্রবল ঠান্ডা আমার শরীরের ভিতর দিয়ে ছুটে গেল। আমি মন্ত্রের গতি বাড়ালাম, ওং হিং ওং কালিকায় নমঃ। কিন্তু কঙ্কালটা তখন নাচ থামিয়ে এক অদ্ভুত শব্দ করলো, না হাসি না কান্না, যেন দুটো মিশে গেছে। হঠাৎ চারদিকের কঙ্কালরা সে শব্দ তুলল একসাথে। ঢাকের তালে তারা সবাই বৃত্তের বাইরে চলে এলো। আমাকে ঘিরে শিকলের আওয়াজে মাটি কেঁপে উঠছে ঠক 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 করে। কালাচাঁদ তখন কাঁপতে কাঁপতে বলল, গুরুজি, মাটি ফেটে যাচ্ছে। আমি নিচে তাকিয়ে দেখি আমাদের পায়ের নিচে ধীরে ধীরে এক কালো ফাটল তৈরি হচ্ছে, যেন মাটির তলা থেকে কিছু টেনে আনছে আমাদের। আমার চোখে তখন ভয় নয়, প্রবল ক্রোধ। আমি মন্ত্রের সুর বদলে দিলাম। ঢাকের তালে তালে আমার কণ্ঠ গর্জে উঠল, অস্ত্রায় ফট। পরের মুহূর্তে অস্ত্রায় ফট। আমার অস্ত্রায় ফট মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন আকাশ বিদীর্ণ হয়ে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মাটির ফাটল থেকে এক লালচে আগুনের ধোঁয়া উতলে উঠল। সেই ধোঁয়ার ভিতর থেকে কঙ্কালদের চোখে হঠাৎ রক্তিম আলো জ্বলে উঠল, যেন শূন্যের ভিতর থেকে আগুন ধার করা আলো। কালাচাঁদ আতঙ্কে পেছনে সরে গিয়ে চিৎকার করলো, গুরুজি, ওরা ওরা একসাথে ঝাঁপ দিচ্ছে। আমি তখন এক হাতে ত্রিশূল তুলে দাঁড়ালাম, অন্য হাতে এক কাঠের কৌটো থেকে এক মুঠো চূর্ণ বের করে আগুনের দিকে ছুঁড়ে দিলাম। চূর্ণ ছোড়া মাত্রই আগুন কালো হয়ে গেল, আর সেই কালো আগুন শিখার মতো উঠল উপরের দিকে। তাতে কঙ্কালদের ভয়ঙ্কর নাচ থেমে গেল মুহূর্তে। কিন্তু তাতেই সব শেষ হলো না। সবচেয়ে উঁচু মাথায় শিংওয়ালা সেই কঙ্কাল মাটিতে পা ঠুকলো একবার। সেই আওয়াজে যেন শ্মশানের সব চিতা একসাথে জ্বলে উঠল। আমি আর কিশোরী ভয়ে অবশ, শুধু যেন চোখের সামনেই সব দেখতে পাচ্ছি। আমি মন্ত্রপাঠ থামিয়ে ত্রিশূলের ডগা মাটিতে গেঁথে দিলাম। আকাশে বজ্রপাত, শ্মশানের গায়ে হাওয়ার তাণ্ডব। কঙ্কালগুলো একে একে পিছু হটতে লাগলো, কিন্তু সিংহলা কঙ্কাল সে তখনও দাঁড়িয়ে। গুরুজি কণ্ঠ নামিয়ে
ফিস করে বললেন, আজকের লড়াই শেষ নয় বিভূতি, এ কেবল শুরু। আমাদের ফেরার পথটা যেন অনন্ত হয়ে গিয়েছিল। শ্মশানের কালো গেট পেরিয়ে আমরা যখন নদীর ধারে এলাম, তখন পূর্ব আকাশে ফিকে আলো ফুটছে, কিন্তু সেই আলোতেও অদ্ভুত এক ধূসরতা। আমি হাঁটছিলাম ধীর পায়ে, কপালের সাদা তিলক ঘামে ঝাপসা হয়ে গেছে, চোখের নিচে গভীর ছায়া, কালাচা দেহে একদম চুপ। কিশোরী সে শুধু আমার হাত শক্ত করে ধরে বসে আছে, যেন এক মুহূর্ত ছাড়লেই আমি মিলিয়ে যাব। হঠাৎ গুরুজি থামলেন। এ বিভূতি, আজ তুমি যা শুনলে তা কাউকে বলবে না। কেন গুরুজি? তিনি গভীর নিঃশ্বাস নিলেন, যেন নিজের ভিতরের কণ্ঠ থামাতে চেষ্টা করছেন। কারণ ওই সিংওয়ালাকে আমি আগে দেখেছি, আরো আগে, বহু বছর আগে। তোমাদের সাথে দেখা হওয়ারও অনেক আগে। আমার বুকের ভিতর শিরশির করে উঠল। কোথায় দেখেছিলেন? গুরুজির চোখ তখন নদীর জলের মধ্যে যেন রয়ে গেছে। সেই চোখ যেন শত বছর পিছনে তাকিয়ে আছে। আমার গুরু মারা যাওয়ার রাতে হয়েছিল। নীরবতা নেমে এলো। মনে হচ্ছে শুধু নদীর জল কুলুকুলু করে বয়ে যাচ্ছে। আমরা আর কিছু বললাম না, কিন্তু মনের ভিতর যেন হাজারো প্রশ্ন জমে উঠল। গুরুজি ধীরে ধীরে মাথা নিচু করলেন, যেন সেই রাত আর এই রাত একই সুতোয় বাঁধা। আমরা সবাই অজান্তে তার পাশেই হাঁটছি। গুরুজি চুপচাপ মাটির কলস থেকে জল খেলেন, তারপর বলতে শুরু করলেন। তোমরা জানো, আমার গুরু শিবনাথ আচার্য এক আশ্চর্য সাধক ছিলেন। একবার এক অতি বিপজ্জনক তান্ত্রিকের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছিল। সেই তান্ত্রিক জীবিত অবস্থায় এক সিংওয়ালা দেহরক্ষক সৃষ্টি করেছিলেন, যার অর্ধেক মানুষ অর্ধেক প্রেত। বহু সাধনায় আমার গুরু তাকে বন্দি করেছিলেন শ্মশানের দক্ষিণ কোণায়। আমি তখন তরুণ। গুরু মারা যাওয়ার রাতেই সেই সত্তা মুক্ত হয়ে ওঠে। আমি কাকতালীয়ভাবে তা দেখতে পাই, আর তখন থেকেই আমার জীবন ওর সঙ্গে বাধা পড়ে যায়। তিনি থামলেন, চোখে ঝিলিক। আজ তোমরা সেই সত্তাকে আমার চোখ দিয়ে দেখেছ, কিন্তু আজকের দেখা মানে ও আবার মুক্তির পথ খুঁজবে। আমাদের বুক কেঁপে উঠল। বাইরে ভোরের আলো ছড়াচ্ছে, কিন্তু ঘরের ভিতর যেন অদ্ভুত অন্ধকার। গুরুজি উঠে দাঁড়ালেন। বিভূতি, কিশোরী, তোমাদের এ গল্প এখানেই শেষ নয়। তারপর গম্ভীর গলায় যোগ করলেন,
মনে রেখো, যেটা তোমরা দেখেছ সেটা কেবল রূপ নয়, হে এক অঙ্গীকার। আমার গুরু যে শপথ নিয়েছিলেন, সেই শপথের শেষ অধ্যায় এখনো বাকি। এ কিশোরী ফিস ফিস করে বলল, মানে আবার দেখা হবে? গুরুজি হেসে বললেন, প্রেতের সঙ্গে সাক্ষাৎ একবার হলে সেটা শেষ হয় না, কেবল বিরতি নেয়। আমরা কিছু বলার আগে বাইরে কাকের ডাক শোনা গেল শ্মশানের দিক থেকে। আমার মনে হলো সেই কণ্ঠস্বরের ভিতরে যেন কারো হাসি মিশে আছে, অদ্ভুত, অমানবিক। গুরুজি জানলার দিকে তাকিয়ে ফিস ফিস করলেন, ও এসে গেছে। আমি শিউরে উঠলাম। গল্প শেষ হলেও ভয়ের দরজা তখনও খোলা রয়ে গেল। আমি বললাম, গুরুজি, আপনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনতে শুনতে মনে হলো নিজেরাই যেন সেই ঘটনার সাক্ষী হয়ে গেলাম। পুরো রাতটা চোখের নিমেষে কাবার হয়ে গেল। কিশোরী বলল, ভাগ্যিস আজ ছুটির দিন, নয়তো অফিস কামাই হয়ে যেত। এখন বাড়ি পৌঁছে ঘুমাতে হবে। আমি বললাম, ঘুমের মধ্যে সে ভয়ঙ্কর দৃশ্য ফিরে ফিরে আসবে। এইটুকু বলেই আমরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।